নমস্কার, দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত। শুভ বিজয়া। আমাদের আজকের নিবেদন পরেশ দত্ত লিখিত একটি ভূতের গল্প ডেভিল। গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি। শুরু করছি আমাদের আজকের গল্প ডেভিল। মাঝরাতে ঘুম ভেঙে গেল মণিমোহনের। চোখ মেলে দেখলেন মাথার উপর পাখা বন্ধ হয়ে গেছে। লোডশেডিং নয়, পাশের ঘরে বেড ল্যাম্প জ্বলছে। পাখা ঘোরার শব্দ শোনা যাচ্ছে। ভাদ্র মাসের গুমোট, একটুও বাতাস নেই। পাশের বাগানে গাছের পাতা নড়ছে না। ঘামে গেঞ্জি ভিজে গেছে। দেয়াল ঘড়িতে দেখলেন রাত 2টো। কি ব্যাপার, হঠাৎ পাখা বন্ধ হয়ে গেল কেন? সুইচ বোর্ডের কাছে উঠে গেলেন। সুইচ বোর্ডের সব কটা সুইচ দেখলেন। পাখার সুইচ অন করাই আছে, তাহলে পাখা ঘুরছে না কেন? তাজ্জব ব্যাপার। পাশের ঘরের খাটে স্ত্রী সুমিত্রা 10 বছরের মেয়ে দীপাকে নিয়ে ঘুমোচ্ছেন। দুঘরের মাঝখানে দরজা খোলা। বাইরের গ্রিল ঘেরা বারান্দায় ডেভিলের সাড়া পাওয়া গেল। মাসখানেক আগে কোন্নগরের এই বাড়িটা কিনেছেন মণিমোহন। 3 তলার ভিতের উপর 2 কামরার 1 তলা বাড়ি। অনেকটা জায়গা নিয়ে চারপাশে বাগান। কাগজে বিজ্ঞাপন দেখে বাড়িটা কিনেছিলেন। স্ত্রী ও মেয়েকে নিয়ে মণিমোহনের 3 জনের সংসার। হ্যাঁ, আরও একজন আছে, সে ডেভিল। ওদের পোষা গ্রে হাউন্ড। 2 মাসের বাচ্চাটা এক বন্ধুর কাছ থেকে উপহার পেয়েছিলেন মণিমোহন। ডেভিলের বয়স এখন 4-এর কাছাকাছি। প্রকাণ্ড শরীর, লম্বাটে মুখে ঝকঝকে দুটো লালচে চোখ, মেঘের মতো গম্ভীর ডাক। ছোট্টটি থেকেই ও বাড়ির একজন হয়ে গেছে। সব সময় দীপার আশেপাশে ঘুরঘুর করে। ও চায় দীপা ওর সঙ্গে ছুটাছুটি করুক। গ্রিল ঘেরা বারান্দায় থাকে ডেভিল। ওর চেন খোলা থাকে। ডেভিল থাকতে চোর ডাকাতের সাধ্য নেই বাড়িতে নাক গলায়। খুব সজাগ ঘুম ডেভিলের। বাগানে পাতা পড়ার শব্দ পেলেই তড়াক করে লাফিয়ে ওঠে। সামনে অচেনা কাউকে পেলে যেন জ্যান্ত ছিঁড়ে খাবে। পাশের ঘরে গিয়ে মণিমোহন দেখলেন স্ত্রী ও মেয়ে অকাতরে ঘুমোচ্ছে। গভীর রাতে তাদের বিরক্ত করতে চাইলেন না। বাইরের বারান্দায় ডেভিলের গলায় চাপা গড়গড় শব্দ শুনলেন। বারান্দার এক কোণ থেকে আর এক কোণে ছুটোছুটি করছে। বুঝতে পারলেন না এত রাত্রে ডেভিল জেগে রয়েছে কেন। হঠাৎ এমন চঞ্চলই বা হয়ে উঠল কেন? দরজা খুলে ডেভিলের নাম ধরে ডাকতেই সে পায়ের কাছে ছুটে এসে কোমর ধরে দাঁড়িয়ে উঠল। চোখে চোখে কি যেন জানাতে চায়। একটা সিগারেট ধরাতে যাচ্ছিলেন। হঠাৎ এই সময় ফ্যান ফুল স্পিডে ঘুরতে শুরু করলো। ডেভিলকে বারান্দায় রেখে দরজা বন্ধ করে ফের ঘরে এসে শুয়ে পড়লেন। সকালে ঘুম ভাঙল 7টার পর। মেয়ে দীপা পাশের ঘরে পড়ছে। চায়ের কাপ এগিয়ে দিয়ে সুমিত্রা বললেন, তোমাকে একটা কথা না জানিয়ে পারছি না। কি কথা? স্ত্রীর মুখের দিকে তাকালেন মণিমোহন। এ বাড়িতে আর কেউ কি থাকে? আমরা ছাড়া আবার কে থাকবে? কাল সন্ধ্যা 6টা নাগাদ বাথরুমে যাওয়ার সময় দেখি লাল পাড় সাদা শাড়ি পরে কে একজন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে। মণিমোহন হেসে বললেন, নতুন জায়গা, ফাঁকা বাড়িতে একা একা থেকে বোধহয় খুব ভয় পাচ্ছ আর চোখে ভুল দেখছো। শুধু তাই নয়, 7টা নাগাদ দীপা বাথরুমে ঢুকতে গিয়ে ফিরে এলো। বলল, মা বাথরুমে কে রয়েছে, দরজা ভেজানো, ভেতরে জলের শব্দ হচ্ছে। ছুটে গিয়ে বাথরুমের দরজা খুলে দেখি কেউ নেই, ফাঁকা। ভুল ভুল, তোমাদের দুজনেরই মনের ভুল। হেসে উঠলেন মণিমোহন। 2-4 দিন থাকো, ভয় কেটে যাবে। রাত্রে হঠাৎ
ফ্যান বন্ধ হয়ে যাওয়ার কথা বললেন না মণিমোহন। চা শেষ করে দীপাকে নিয়ে বাগানে গেলেন মণিমোহন। শরতের ময়ূরকণ্ঠী আকাশের নিচে বৃষ্টি ধোয়া সবুজ গাছপালা, সকালের মিষ্টি বাতাসে মাথা দোলাচ্ছে তাল নারকেল গাছ। ডেভিলের ফুর্তি শেষ নেই। বাগানের এক মাথা থেকে আর এক মাথায় তীর বেগে ছুটে যায়, আবার তখনই ফিরে আসে। দাঁত দিয়ে দীপার জামা ধরে টানাটানি করে, যেন বলতে চায় আমার সঙ্গে খেলা করো। সুমিত্রাও বাগানে এসেছিলেন। শিউলি গাছের নিচে অজস্র ঝরা ফুলের কার্পেট, আঁচলে কিছু ফুল তুললেন, মালা গেঁথে ঠাকুরকে দেবেন। কোথাও অস্বাভাবিক কিচ্ছু নেই। সকালে 9টার পরেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন মণিমোহন। কলকাতায় তার পৈতৃক লোহার দোকান আছে। সারাদিন শত কাজের মধ্যেও মাঝে মাঝে মনে পড়ল স্ত্রীর কথা, দীপার কথা, গভীর রাতে ডেভিলের অস্বাভাবিক আচরণের কথা। বাড়ি ফিরতে রাত 9টা বেজে গেল। রাস্তায় তেমন আলো নেই। অনেক দূরে দূরে লাইট পোস্ট, ভালো করে কিছু ঠাউর করা যায় না। গেট ঠেলে ঢুকতে যাবেন, রাস্তায় একজন অচেনা লোকের সঙ্গে দেখা। আপনি এই বাড়িটা কিনলেন বুঝি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। পাজামা পাঞ্জাবি পরা, মুখে ঘন গোঁফদাড়ি এক ভদ্রলোক হেসে এগিয়ে এলেন। আমি কাছেই থাকি, কোনো অসুবিধা নেই তো? না, বেশ ভালোই আছি। ভালো, খুব ভালো। তবে একটু সাবধানে থাকবেন, নতুন জায়গা। আর দেখা গেল না লোকটিকে। বাগান পেরিয়ে বাড়ির দরজায় নক করতে সুমিত্রা দরজা খুলে দিলেন। পাশে ডেভিল। অনেকক্ষণ আকাশে মেঘ করেছিল। দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি নামল। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরুতে সুমিত্রা চা নিয়ে এলেন। মুখ শুকনো। বললেন, আজও সন্ধ্যা 6টা নাগাদ লাল পাড় শাড়ি পরা সেই মহিলাকে দেখলাম, সিঁড়ি ধরে উঠে যাচ্ছে। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে কথাটা অবিশ্বাস করতে পারলেন না মণিমোহন। বললেন, তুমি ডেকেছিলে মহিলাকে? চোরও তো হতে পারে। আমারও সেই কথা মনে হয়েছিল, সাহস করে ডাকলাম, কে আপনি, দাঁড়ান। তারপর? মহিলা সিঁড়ির মাঝখানে থমকে দাঁড়ালেন। তারপর আস্তে আস্তে পেছন ফিরে মুখ ঘোরালেন আমার দিকে। কি দেখলে? দেখলাম ঘোমটার নিচে মুখ নেই, শুধু আগুনের মতো জ্বলছে দুটো চোখ। আমার বড় ভয় করছে। এ বাড়ি ভালো নয়। এখানে আমি দীপাকে নিয়ে একটা দিনও থাকতে পারবো না। দীপা আজও ভয় পেয়েছে। দীপা কাছে আসতে মণিমোহন জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? দীপা বলল, আজ সন্ধ্যা 8টা নাগাদ বাথরুমের বাইরে বেসিনে হাত ধুতে গিয়ে দেখি গোটা বেসিন রক্তে লাল হয়ে আছে। ছুটে এসে মাকে বললাম। আমি গিয়ে বেসিনে কিচ্ছু দেখতে পেলাম না। তুই ঠিক দেখেছিস? হ্যাঁ বাপি, অনেক রক্ত, টকটকে লাল। আমার বড় ভয় করছে। ডেভিল তখন কোথায় ছিল? ডেভিল খুব ছটফট করছিল। গজরাতে গজরাতে ঘর থেকে বারান্দায় ছুটোছুটি করছিল। বেশ বোঝা যাচ্ছে তোমরা আতঙ্কে ভুগছো। মন থেকে ভয় তাড়াও, সব ঠিক হয়ে যাবে। মেঘ কেটে গিয়ে শরতের মেঘমুক্ত আকাশে শুক্লপক্ষের চাঁদ উঠেছে। মণিমোহন বললেন, চলো সকলে ছাদে বেরিয়ে আসি। আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। সুমিত্রা রান্নাঘরে ব্যস্ত ছিলেন, তাই ডেভিল ও দীপাকে নিয়ে ছাদে উঠেছিলেন মণিমোহন। শুক্লপক্ষের চাঁদের আলোর বন্যায় ভেসে যাচ্ছে শরতের স্বচ্ছ আকাশ। রাত্রির স্নিগ্ধ শীতল বাতাসে মাথা তুলে দুলছে তাল নারকেলের গাছ। মন ভরে গেল। ধোঁয়া ধুলোর শহরে এমন মুক্ত পরিবেশ ভাবাও যায় না। রাত 10টা নাগাদ ডেভিল দীপাকে নিয়ে নিচে নেমে এলেন মণিমোহন। ততক্ষণে রান্না হয়ে গেছে। রাত 11টার পর হেসেলের কাজ শেষ করে দীপাকে নিয়ে পূব দিকের ঘরে শুতে গেলেন সুমিত্রা। সেদিনের ইংরেজি দৈনিকটা নিয়ে বিছানায় শুলেন মণিমোহন।
কাগজ পড়তে পড়তে একসময় ঘুমে চোখ ঢুলে এসেছিল, আলো নেভাতেও ভুলে গেছিলেন। গুমোট গরমে ছটপট করে গভীর রাতে ঘুম ভেঙে গেল মণিমোহনের। পাখা বন্ধ হয়ে গেছে, ঘরে জোর পাওয়ারের আলো জ্বলছে, একটা ভারী জিনিস বারবার বুকে ধাক্কা দিচ্ছে। চোখ মেলে আঁতকে উঠলেন। সিলিং ফ্যান থেকে নাইলনের দড়িতে ঝুলছে একটা লাশ। লাশটার মুখে গোঁফদাড়ি, তারই পায়ের ধাক্কা লাগছে মণিমোহনের বুকে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারলেন না। শরীর অবশ, চিৎকার করার চেষ্টা করলেন, গলা দিয়ে শুধু একটা গো গো শব্দ বেরোলো। ভয়ে বোধ করি দিশেহারা হয়েছিলেন কিছুক্ষণের জন্য। ফের যখন চোখ মেলে তাকালেন তখন পাখা চলতে শুরু করেছে। পাখার নিচে কিচ্ছু নেই, কেউ নেই। গলা শুকিয়ে কাঠ। বিছানায় উঠে বসে পাশের জাগ থেকে জল ঢেলে ঢকঢক করে খেলেন মণিমোহন। শুনলেন বাইরের বারান্দায় ডেভিল প্রচণ্ড রাগে গজরাচ্ছে, ছুটোছুটি করছে, নখ দিয়ে দরজা আঁচড়াচ্ছে। দরজা খুলে ডেভিলকে ঘরের ভিতরে নিয়ে এলেন মণিমোহন। ডেভিল তখনও হাঁপাচ্ছে। এলোমেলো চিন্তায় বাকি রাতটায় আর ঘুম এলো না। হঠাৎ মনে হলো সিলিং ফ্যান থেকে দড়িতে ঝোলানো লাশটার দাড়ি গোপালা মুখটা চেনা চেনা, কোথায় যেন দেখেছেন। চকিতে মনে পড়ে গেল বাড়িতে ফেরার সময় গেটের কাছে যে লোকটাকে দেখেছিলেন তার মুখের সঙ্গে মিল আছে লাশের মুখের। কিন্তু এমন ভয়ানক দুঃস্বপ্ন দেখলেন কেন? সিলিং ফ্যান থেকে ঝুলে থাকা লাশের কথা তিনি তো কখনো চিন্তা করেননি। এবার ভয় পেলেন মণিমোহন। আর একটা রাত এখানে থাকলে তিনি পাগল হয়ে যাবেন। মনে পড়ল তার মামাতো ভাই সমীর ঘোষের একটা ফ্ল্যাট কেনা আছে ভিআইপি রোডের ওপর। পজিশন পেয়ে গেছে, তবে নানা কারণে ফ্ল্যাটে যেতে এখনও মাস তিনেক দেরি হবে। অন্য দিনের চাইতে আগে বাড়ি থেকে বেরুলেন মণিমোহন। দোকানে গিয়ে ফোনে সমীর ঘোষের সঙ্গে যোগাযোগ করলেন। সমস্যার কথা খোলাখুলি বলে তার ফ্ল্যাটটায় কয়েকদিনের জন্য থাকতে চাইলেন। সমীর সঙ্গে সঙ্গে রাজি, তবে ফ্ল্যাটটা অনেক দিন বন্ধ হয়ে পড়ে রয়েছে, সাফসুরত না করে বাস করা যাবে না, একটা দিন দেরি হবে। সন্ধ্যার আগেই বাড়ি ফিরে সুমিত্রাকে ফ্ল্যাটের কথা জানালেন মণিমোহন। যেমন করেই হোক আর দুটো রাত এই বাড়িতে কাটাতে হবে। শুনে সুমিত্রা বললেন, আর একটা রাতও এখানে থাকতে সাহস হয় না। এই বাড়িতে আগে যে ঠিকের কাজ করত সেই তুলসীর মার কাছে শুনলাম আগের মালিকের স্ত্রী একদিন দুপুরে ডাকাতের হাতে খুন হয়। সর্বস্ব লুট করে ডাকাতরা পালিয়ে যায়। রাতে স্বামী এসে স্ত্রীকে মৃত অবস্থায় দেখে। মণিমোহন আঁতকে ওঠে। কি ভয়ঙ্কর! স্বামী এত বড় মানসিক আঘাত সহ্য করতে পারেনি। পরের দিনই সিলিং ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে সুইসাইড করে। বেসিনে রক্তের দাগ। রাত্রে সিলিং ফ্যানের নিচে ঝুলন্ত লাশের কথা মনে পড়ল মণিমোহনের। সুমিত্রা তখন বলে চলেছেন, তুলসীর মা বলছিল ওর হাতে ভালো গুণিন আছে, তারা বাড়ির দোষ কাটাতে পারে। তুমি কি বলো? পরে ভেবে দেখব। রান্না চাপিয়ে আসি। সন্ধ্যা থেকেই আকাশে মেঘ জমেছিল, চেপে বৃষ্টি নামলো। ঘুম ঘুম করে মেঘ ডাকতে লাগলো। দমকা বাতাস বইতে শুরু করলো। জানলা বন্ধ করে দিলেন মণিমোহন। রান্নার দেরি আছে, আর এক কাপ চা খাবে নাকি? ঘরে ঢুকলেন সুমিত্রা। একটা পত্রিকার পাতা উল্টিয়ে মণিমোহন বললেন, বাদলার দিন হলে মন্দ হয় না। দীপা কি করছে? পড়ছে। পূবের বারান্দা থেকে ডেভিলের ডাক শোনা গেল। ফের রান্নাঘরে চলে গেলেন সুমিত্রা। মিনিট পাঁচেক পর ফের ঘরে এলেন সুমিত্রা। রান্না হয়ে গেছে, খেতে দেব নাকি? স্ত্রীর দিকে চকিতে মুখ তুললেন মণিমোহন। একটু আগে তুমি চায়ের কথা বলে গেলে, আমি চায়ের অপেক্ষায় রয়েছি। সুমিত্রা অবাক হলেন। এতক্ষণ রান্নাঘরে ছিলুম, কখন তোমাকে চায়ের কথা বললুম? জেগে স্বপ্ন দেখছো? সুমিত্রার মুখের দিকে তাকিয়ে কথা বলতে ভুলে গেলেন মণিমোহন। না, তিনি স্বপ্ন দেখেননি। তাহলে একটু আগে কে এসেছিল এই ঘরে? সুমিত্রার ছদ্মপরিচয়।
ভাবতে গিয়ে বুকের রক্ত হিম হয়ে গেল মণিমোহনের। বাইরে বৃষ্টি কমে এলেও তখনও এলোমেলো দমকা বাতাস বইছে, ঘন ঘন বিদ্যুতের ঝলসানি, মেঘের গুরুগুরু। আর্তকণ্ঠে চিৎকার করে পাশের ঘর থেকে ছুটে এলো দীপা। ও ঘরে বিছানায় বসে পড়ছিলুম, কে একজন আমার হাত থেকে বই কেড়ে নিয়ে টেবিলে ছুঁড়ে ফেলে দিল। কাউকে দেখেছিলে? না, কেউ ছিল না। তাহলে নিশ্চয়ই দমকা বাতাসের ঝাপটায় তোমার হাত থেকে বই ছিটকে পড়েছে। না পাপি, মনে হলো কেউ হাত থেকে বইটা ছিনিয়ে নিল। না, ও তোমার মনের ভুল। তুমি এই ঘরে বসে পড়ো। মণিমোহনের কথা শেষ হতে না হতে পশ্চিম দিকের দেয়াল থেকে বিবেকানন্দের বাঁধানো বড় ছবিটা মেঝেতে পড়ে গেল। ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ফ্রেমের কাজ। ওরা তিনজনে শুনলেন অন্ধকার বারান্দায় ডেভিল দারুণ গজরাচ্ছে, ছুটছে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। রাত 11টা নাগাদ তিনজনে শুতে গেলেন পূব দিকের ঘরে। একই খাটে তিনজনে শুলেন। পাশের ঘরে একা শুতে সাহস করলেন না মণিমোহন। ঘুম আসার আগে অন্ধকার বারান্দায় মণিমোহন শুনলেন ডেভিলের গজরানি। আর একটা রাত যেভাবেই হোক কেটে যাবে, তারপর নতুন ফ্ল্যাট নিয়ে এই বাড়ি বিক্রি করার চেষ্টা করবেন, যে দামেই হোক। বিক্রি না হলে তালা বন্ধ করে ফেলে রাখবেন। রাতে ভালো ঘুম হয়নি মণিমোহনের। সকালে যখন ঘুম ভাঙল, রোদ উঠে গিয়েছে। পূবের জানলায় গাছগাছালির ফাঁক দিয়ে সোনালি রোদ এসেছে ঘরে। পাকপাকালির কলরোলে সকালের বাতাস মুখর। হাই তুলে বিছানায় উঠে বসলেন মণিমোহন। মাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে দীপা। পাখার হাওয়ায় কপালে চুল উঠছে। বিছানা থেকে নেমে বারান্দার দিকে পা বাড়ালেন। এক কোণে শুয়ে রয়েছে ডেভিল। ডেভিল, ডেভিল। সাড়া নেই। কাছে গিয়ে দেখলেন দেহটা নিথর, চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে। সুমিত্রা, সুমিত্রা। ঘরের ভেতরে ছুটে গিয়ে স্ত্রীকে বললেন, ডেভিল মারা গেছে। বিছানায় উঠে বসে স্বামীর মুখের দিকে তাকিয়ে প্রথমে কথা বলতে ভুলে গেলেন সুমিত্রা। জিজ্ঞেস করলেন, কি বললে? ডেভিল মারা গেছে? দীপাও ততক্ষণে ঘুম ভেঙে উঠে পড়ে মা বাবার সঙ্গে বারান্দায় ছুটে গেল। ডেভিলের মাথাটা কোলে তুলে নিয়ে ডুকরে কেঁদে উঠল দীপা। দীপার খেলার সাথী ছিল ডেভিল। ও ভাবতেই পারছে না ডেভিল মারা গেছে। কাল রাতেও ডেভিলের কোনো অসুখ ছিল না। ডেভিল কিভাবে মারা গেল? ঠিক বুঝতে পারছি না। কেউ খাবারের সঙ্গে বিষ টিষ বাইরে থেকে ছুঁড়ে দেয়নি তো? তাহলে তো খাবারের টুকরো পড়ে থাকতো, মুখে গ্যাজলা উঠত, শরীরে বিষের কোনো লক্ষণ নেই। আর ভাবতে পারছেন না সুমিত্রা। অজানা আতঙ্কে কেঁপে উঠলেন। পূবের বেড়ার ধারে জমিতে শাবল দিয়ে মাটি খুঁড়লেন মণিমোহন। ডেভিলের দেহটা নামিয়ে দিলেন গভীর মাটির ভেতর। দেহে প্রথম মাটি দিল দীপা, তারপর আর সকলে। বাগান থেকে ঘরে ফিরে সুমিত্রা ভারী গলায় বললেন, আরেকদিন আগে এখান থেকে চলে গেলে ডেভিলকে এভাবে হারাতে হতো না। সেদিন দুপুরে দীপাকে কিছু খাওয়ানো গেল না। রান্না খাওয়ার ফাঁকে সারাদিন সুটকেসে জিনিসপত্র গুছালেন সুমিত্রা। আপাতত ব্যবহারের সামান্য কিছু জিনিস নিয়ে নতুন ফ্ল্যাটে যাবেন ওরা। পরে লরি ভাড়া করে আসবাবপত্র ইত্যাদি নিয়ে যাবেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। সন্ধ্যা হতেই গা ছমছমে অন্ধকার। ঝিঝির ডাক অন্ধকারকে আরও ভয়াবহ করে তুলল। আজই এ বাড়িতে শেষ রাত। মণিমোহন ভাবছেন রাতটা কেমন কাটবে। রাত শেষ হবার আগেই কোনো সাংঘাতিক কাণ্ড ঘটে যাবে না তো? ঠিক করলেন স্ত্রী ও দীপাকে ঘুম পাড়িয়ে দিয়ে তিনি সারা রাত জেগে থাকবেন। অন্য দিনের চাইতে অনেক আগে রাতের খাওয়া দাওয়া সেরে নিলেন সকলে। রাত 10টা নাগাদ দীপাকে নিয়ে পাশের ঘরে শুতে গেলেন সুমিত্রা। বৃষ্টি নামল বাইরে। গাছের পাতায় বৃষ্টির ফোঁটার শব্দ। ঘুম আসার আগেই দীপার কান খাড়া হলো। চমকে বিছানায় উঠে বসল দীপা। মা, শুনছো? কি শুনবো? বাগানে কুকুর ডাকছে।
বৃষ্টির শব্দ ছাপিয়ে একটা কুকুরের ডাক ভেসে এলো। সুমিত্রা বললেন, হ্যাঁ, তাতে কি হয়েছে? শুনছো না? ডেভিল ডাকছে। তুই কি পাগল হলি দীপা? পাশের ঘর থেকে উঠে এলেন মণিমোহন। ডেভিল কাল রাতে মারা গেছে। আজ সকালে বাগানে আমরা নিজের হাতে তাকে মাটি দিয়েছি। অন্য কোনো কুকুরের ডাক। ফের শোনা গেল কুকুরের ডাক। না, অন্য কোনো কুকুর নয়, ডেভিলের গলা। হ্যাঁ, ঠিক, অনেক দিনের চেনা ডাক। সত্যি আমাদের ডেভিলের ডাক, কোনো সন্দেহ নেই। কিন্তু তখনও মানতে চাইছেন না মণিমোহন। ডেভিল বাগানে কোথা থেকে আসবে? রাত যত বাড়তে লাগলো, ঝড় বৃষ্টিও বাড়তে লাগলো। থেকে থেকে শোনা গেল ডেভিলের ভারী গম্ভীর গলার ডাক। সারা রাত জেগে থাকবেন ভেবেও বৃষ্টির ঠান্ডা হাওয়ায় একসময় ঘুমিয়ে পড়েছিলেন মণিমোহন। ঘুম ভাঙল ভোরে। চোখ খুলেই লাফিয়ে উঠলেন। আতঙ্কে বুক কেঁপে উঠল। না জানি রাতে ঘুমের মধ্যে কি অনর্থ ঘটেছে। পাশের ঘরে ছুটে গেলেন। দেখে নিশ্চিন্ত হলেন সুমিত্রা দীপা তখনও অঘরে ঘুমোচ্ছে। খানিক বাদে সুমিত্রা জেগে উঠলেন, সেই সঙ্গে দীপাও। সুমিত্রা হেসে বললেন, এমন নিশ্চিন্তে এ বাড়িতে ঘুমোইনি। গভীর রাতে মাঝখানে ডেভিলের ভারী গলার ডাক শুনেছি। আমিও খুব ঘুমিয়েছি মা। সারা রাত জাগবো ভেবেও ঘুমিয়ে পড়েছিলাম। কাল রাতে একবারও পাখা বন্ধ হয়নি। কোনো দুঃস্বপ্নও দেখিনি। বাবা, আমরা এখান থেকে কখন বেরোবো? আর একটু পরে চা খেয়ে ট্যাক্সি আনতে যাব। আজকের দিনটা থাক। ডেভিলের ওই ভয়ানক মৃত্যুর পর এ বাড়িতে কিসের ভরসায় থাকবে? লক্ষ্য করেছ কোনো অনর্থ ঘটেনি কাল রাতে? আমার মনে হয় ডেভিল বেঁচে থেকে যা পারেনি, মৃত্যুর পর হয়তো তা পেরেছে। কি পেরেছে ডেভিল? ডেভিলের আত্মা প্রেতাত্মাদের বাড়ি থেকে দূর করে দিয়েছে। ডেভিল যদি কোনোদিন সামনে এসে দাঁড়ায়, ভয়ে আঁতকে উঠবে না তো? না বাপি, ডেভিল কাছে এলেও ভয় পাবো না। সকাল 9টায় দোকানে বেরোবার সময় মণিমোহন বললেন, তাহলে সমীরকে ফোন করে বলে দেব আর ভিআইপি রোডের ফ্ল্যাটের দরকার নেই আমাদের।